মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন মোড় নিয়েছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা সামরিক অভিযানের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। কয়েকদিনের কূটনৈতিক বিরতির পর আবারও যুদ্ধের আবহ তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী জর্ডানের অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোর একটি অংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার দায় স্বীকার করেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছে। এই ঘটনার পর হোয়াইট হাউসে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন বাহিনীর উপর হামলার জবাব দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র তার সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন। একই সঙ্গে ইঙ্গিত দেন, ভবিষ্যতে আলোচনা সম্ভব হলেও বর্তমান পরিস্থিতিতে অগ্রাধিকার দেওয়া হবে নিরাপত্তা ও সামরিক প্রতিক্রিয়ায়। এর অল্প সময় পরেই মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের অভ্যন্তরে ইসলামিক রেভলিউশনারি গার্ড সংশ্লিষ্ট একাধিক সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কেন্দ্র, ড্রোন অবকাঠামো এবং উপকূলীয় প্রতিরক্ষা অবস্থানে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে এসব হামলার লক্ষ্য ছিল ভবিষ্যতে হামলার সক্ষমতা কমিয়ে আনা। এদিকে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরবও সামরিক পদক্ষেপে অংশ নিয়েছে। একই সময়ে মধ্যস্থতাকারী দেশগুলো আবারও উত্তেজনা কমানোর চেষ্টা চালালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, কয়েকদিন আগেই যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছিল, সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার কারণে তা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ফলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক অর্থনীতিতেও পড়েছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে নতুন অনিশ্চয়তার কারণে জ্বালানি বাজারে উদ্বেগ বেড়েছে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই রুট দিয়ে পরিবহন করা হয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংকট এখন অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে রয়েছে। একদিকে সামরিক অভিযান চলছে, অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি বন্ধ হয়নি। আগামী কয়েকদিনের সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে সংঘাত আরও বিস্তৃত হবে নাকি আবারও আলোচনার টেবিলে ফিরবে সংশ্লিষ্ট পক্ষগুলো। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি, আমাদের শেষ পরিণতি কি হবে? আমি কি জান্নাতের অধিবাসী হব নাকি জাহান্নামের? ইসলাম এ বিষয়ে শুধু আশার বাণীই দেয় না, বরং গভীর সতর্কবার্তাও দেয়। সহিহ মুসলিমে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সৃষ্টি এবং তার শেষ পরিণতি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। হাদিসে বলা হয়েছে, মানুষের সৃষ্টি মায়ের গর্ভে ধাপে ধাপে সম্পন্ন হয়। প্রথম 40 দিন শুক্রবিন্দু, পরবর্তী 40 দিন রক্তপিণ্ড, এরপর আরও 40 দিন মাংসপিণ্ডের আকারে থাকে। তারপর আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান। সেই ফেরেশতা আল্লাহর নির্দেশে শিশুর মধ্যে রূহ ফুঁকে দেন এবং 4টি বিষয় লিখে দেন: তার রিজিক, তার মৃত্যুর সময়, তার আমল এবং সে সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বিষয় বলেন যা প্রত্যেক মুমিনের হৃদয়ে ভয় ও আশা দুটোই সৃষ্টি করে। তিনি বলেন, এমনও হতে পারে যে একজন মানুষ সারা জীবনে জান্নাতীদের মতো আমল করেছে বলে মানুষের কাছে মনে হয়, এমনকি তার এবং জান্নাতের মধ্যে এক হাতেরও কম দূরত্ব থাকে। কিন্তু শেষ মুহূর্তে তার কর্ম পরিবর্তিত হয়ে যায় এবং সে এমন কাজ করতে শুরু করে যা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ফলে তার পরিণতি হয় জাহান্নামে। আবার এমনও হতে পারে একজন মানুষ দীর্ঘ সময় জাহান্নামীদের মতো জীবন কাটিয়েছে, কিন্তু মৃত্যুর আগে সে আন্তরিকভাবে তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে এবং নেক আমল শুরু করে। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে সে জান্নাতে প্রবেশ করে। তবে এই হাদিসের অর্থ নিয়ে ইসলামী আলেমরা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন।
তারা বলেন, এর অর্থ এই নয় যে আল্লাহ অন্যায়ভাবে কারো ভাগ্য পরিবর্তন করেন, বরং অনেক সময় একজন মানুষের বাহ্যিক আমল ভালো মনে হলেও তার অন্তরে রিয়া, অহংকার বা অন্য কোনো গোপন ত্রুটি থাকতে পারে। আবার যিনি পাপের মধ্যে ছিলেন, তিনি শেষ মুহূর্তে আন্তরিক তওবা ও ঈমানের সঙ্গে আল্লাহর কাছে ফিরে আসতে পারেন। তাই ইসলামে একটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, হুসনুল খাতিমাহ, অর্থাৎ ঈমান ও নেক আমলের উপর জীবনের সুন্দর সমাপ্তি। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে উত্তম পরিণতির জন্য দোয়া করতেন এবং সাহাবীদেরও তা করতে উৎসাহিত করতেন। এই হাদিস আমাদের আরেকটি বড় শিক্ষা দেয়, কোনো মানুষ সম্পর্কে নিশ্চিতভাবে জান্নাতি বা জাহান্নামী বলে রায় দেওয়া উচিত নয়, কারণ একজন মানুষের প্রকৃত পরিণতি আল্লাহই ভালো জানেন, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকে। তাই একজন মুমিনের জীবনে দুটি গুণ সবসময় থাকা উচিত: আল্লাহর রহমতের আশা এবং তার শাস্তির ভয়। শুধু নিজের অতীত আমলের উপর ভরসা নয়, বরং প্রতিদিন নিজেকে সংশোধন করা, আন্তরিক তওবা করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাওয়াই একজন মুসলিমের পথ। শেষ পর্যন্ত জান্নাত বা জাহান্নামের সিদ্ধান্ত মানুষের হাতে নয়, একমাত্র আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ আমাদের সৎ পথ বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন, তাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান, নেক আমল এবং তওবার উপর অটল থাকাই একজন মুমিনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এর ফলে কয়েকদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতি ভেঙে দুই দেশের সংঘাত আবারও নতুন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকম জানিয়েছে, এই অভিযানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, সামরিক কমান্ডো সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, প্রতিরক্ষা অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করা হয়েছে। সেন্টকমের ভাষ্যমতে, মঙ্গলবার জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে যুক্তরাষ্ট্রের দাবি, সেই ক্ষেপণাস্ত্রই প্রতিরক্ষার ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এবং সেই হামলাতেই এই পাল্টা অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ ও আবাদান সহ একাধিক এলাকায় হামলা হয়েছে। তাদের দাবি, কেশম দ্বীপের একটি আবাসিক বাড়িতে হামলায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 বছর বয়সী একটি শিশুও রয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থায়ী বাসিন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের শব্দ, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং ইন্টারনেটের সমস্যার কারণে দক্ষিণ ইরানের অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কেউ কেউ এলাকা ছেড়ে অন্য শহরে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। এদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার দেশের আকাশ সীমার দিকে আসা 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যদিও এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর আগে দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাবে তারা জর্ডানের একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে চলাচলকারী কয়েকটি তেলবাহী জাহাজও আঘাত হানার দাবি করেছে তারা। তবে এসব দাবির স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। অন্যদিকে মার্কিন প্রশাসন জানিয়েছে, সংঘাতের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী সৌদি আরব উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমঝোতা সামনে আসেনি। এদিকে মিসরও জানিয়েছে, তাদের একটি বন্দরে ড্রোন হামলার ফলে আগুন লেগেছে। যদি এই ঘটনার সঙ্গে চলমান ঘটনার সরাসরি সম্পর্ক নিশ্চিত হয়, তাহলে এটি এই সংকটের ভৌগোলিক বিস্তৃতি বাড়ার আরও ইঙ্গিত হতে পারে। বিশ্লেষকদের মতে, বর্তমান
বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরানও পাল্টা অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ফলে ভুল হিসাব বা ছোট একটি ঘটনা বৃহৎ আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। সামরিক অভিযান, পাল্টা হামলা এবং সীমিত কূটনৈতিক প্রচেষ্টা সবকিছু মিলিয়ে আগামী কয়েকদিনে নির্ধারণ করতে পারে পরিস্থিতি আরো উত্তপ্ত হবে নাকি আবারও আলোচনার পথ খুলবে। ভারতে একটি মন্তব্য, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়, আর কয়েকদিনের মধ্যেই লাখো মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এক নতুন যুব আন্দোলন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এই নামটি এখন ভারতীয় রাজনীতি ও সমাজে ব্যাপক আলোচনার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে শুরু হলো এই আন্দোলন? কেনই বা হাজার হাজার তরুণ নিজেদের তেলাপোকা পরিচয় দিয়ে প্রতিবাদে নেমে এলেন? ঘটনার সূত্রপাত একটি আদালতের মন্তব্যকে ঘিরে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে বলেন, কিছু পরজীবী এবং তেলাপোকার মতো মানুষ সমাজ ও ব্যবস্থাকে আক্রমণ করছে। তার বক্তব্যকে অনেকেই বেকার ও ক্ষুব্ধ তরুণদের উদ্দেশ্যে করা মন্তব্য হিসেবে ব্যাখ্যা করেন, যদিও পরে বিচারপতি স্পষ্ট করেন তিনি ভুয়া ডিগ্রিধারী ও অসৎ ব্যক্তিদের প্রসঙ্গ তুলে ধরেছিলেন, ভারতের তরুণ যুব সমাজকে নয়। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় তীব্র প্রতিক্রিয়া। বহু তরুণ মনে করেন এই মন্তব্য তাদের সংগ্রাম, হতাশা এবং বাস্তবতাকে অপমান করেছে। সেই ক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা ভারতীয় যুবক অভিজিৎ দীপ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন, সব তেলাপোকা যদি একজোট হয়। এই একটি বাক্যই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপর তিনি তৈরি করেন ককরোচ জনতা পার্টি নামে একটি ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ। নামটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির নামের ব্যঙ্গাত্মক রূপ, যা শুরু হয়েছিল অনলাইনে একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে। তা খুব দ্রুত বাস্তবে আন্দোলনে পরিণত হয়। মাত্র কয়েকদিনের মধ্যে ইনস্টাগ্রামে লাখ লাখ মানুষ এই উদ্যোগ অনুসরণ করতে শুরু করেন। গুগল ফর্মের মাধ্যমে লাখো মানুষ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন। শুধু সাধারণ তরুণই নয়, কয়েকজন বিরোধী রাজনীতিক ও সাবেক জনপ্রতিনিধিও প্রকাশ্যে এই উদ্যোগের প্রতি সমর্থন জানান। বিশ্লেষকদের মতে এই আন্দোলনের জনপ্রিয়তার পেছনে শুধু একটি মন্তব্য দায়ী নয়, বরং বহু বছর ধরে জমে থাকা ক্ষোভ এখানে বিস্ফোরিত হয়েছে। ভারতে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেও অনেকেই উপযুক্ত চাকরি পান না। বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বিলম্ব এবং প্রশাসনিক অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। ফলে বিচারপতির মন্তব্য সেই জমে থাকা ক্ষোভকে আরও উস্কে দেয়। ঠিক একই সময়ে দেশজুড়ে মেডিকেল ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রদের বিক্ষোভ চলছিল। ফলে শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তরুণদের জন্য সিজেপি একটি প্রতীকী প্ল্যাটফর্মে পরিণত হয়। মানবাধিকার কর্মী ও আইনজীবী প্রশান্ত ভূষণ সহ অনেক বিশ্লেষক মনে করেন এই ঘটনা ভারতের তরুণদের মধ্যে বাড়তে থাকা হতাশা এবং জবাবদিহির দাবিকে সামনে নিয়ে এসেছে। অন্যদিকে সরকারের সমর্থকদের একটি অংশ বলছে বিচারপতির মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং বিষয়টি অযথা রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার সরাসরি সিজেপি নিয়ে বিস্তারিত মন্তব্য না করলেও শিক্ষা, কর্মসংস্থান এবং তরুণদের অসন্তোষ নিয়ে জাতীয় পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ককরোচ জনতা পার্টি এখন শুধু একটি ব্যঙ্গাত্মক নাম নয়, এটি এখন এমন এক প্রজন্মের প্রতীক যারা নিজেদের ভবিষ্যৎ, শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান নিয়ে আরও বেশি জবাবদিহি চাইছে। সব মিলিয়ে একটি বিতর্কিত মন্তব্য থেকে শুরু হওয়া এই ঘটনা আজ ভারতের অন্যতম আলোচিত যুব আন্দোলনে পরিণত হচ্ছে। ভবিষ্যতে এটি কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকবে নাকি দেশের রাজনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও নতুন মোড় নিয়েছে। এবার সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ তেল স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল স্থিতিশীলকরণের কেন্দ্রগুলোর একটি সৌদি আরামকোর আবকাইক স্থাপনায় ড্রোন হামলার পর সেখানে বড় ধরনের আগুন লাগে। একই সঙ্গে পূর্ব পশ্চিম তেল পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশনেও আগুনের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলার পর স্থাপনাটিতে একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্যাটেলাইট ছবিতেও ওই এলাকার তীব্র তাপ ও আগুনের চিহ্ন দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মাত্রা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আবকাইক স্থাপনাটি সৌদি আরবের জ্বালানির অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানেই অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত ও স্থিতিশীল করা হয়, এরপর তা রপ্তানির জন্য বিভিন্ন বন্দরে পাঠানো হয়। বিশ্লেষকদের মতে এই কেন্দ্র বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 5 থেকে 7% প্রক্রিয়াকরণের ভূমিকা রাখে। ফলে এখানে যে কোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি বাজারের তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সৌদি কর্তৃপক্ষ অভিযোগ করেছে ইরাক ভিত্তিক ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে অভিযুক্ত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে ইরানের পক্ষ থেকেও এই ঘটনার দায় স্বীকার করা হয়নি। ঘটনার পর সৌদি আরামকো জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। বিভিন্ন উৎপাদন কেন্দ্রে ইমার্জেন্সি ফ্লেয়ারিং শুরু হয়েছে বলে জানানো হয়েছে। সাধারণত কোনো ব্যবস্থাপনায় নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হলে অতিরিক্ত গ্যাস নিয়ন্ত্রিতভাবে পুড়িয়ে ফেলার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। এর উদ্দেশ্য হলো বড় ধরনের দুর্ঘটনা বা বিস্ফোরণের ঝুঁকি কমিয়ে আনা। বিশ্লেষকদের মতে এই হামলার গুরুত্ব শুধু সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ বিশ্ববাজারে তেলের বড় অংশের সরবরাহ সৌদি আরবের উপর নির্ভরশীল। ফলে আবকাইকের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার খবর আন্তর্জাতিক বাজারে উদ্বেগ সৃষ্টি করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে এমন ঘটনা বিনিয়োগকারী ও জ্বালানি বাজারকে আরও সতর্ক করে তুলতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র, ইরান উত্তেজনা, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছে। ফলে একটি দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া হামলার প্রভাব খুব দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তবে এখন পর্যন্ত এই হামলায় ঠিক কতটা উৎপাদন ব্যাহত হয়েছে কিংবা বৈশ্বিক তেল সরবরাহের তাৎক্ষণিক কোনো প্রভাব পড়েছে কিনা সেসব বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। সৌদি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে বলে জানিয়েছে। সব মিলিয়ে সৌদি আরবের আবকাইক তেল স্থাপনায় ড্রোন হামলার এই অভিযোগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এখন আন্তর্জাতিক মহলের নজর থাকবে ঘটনা তদন্তে কী তথ্য উঠে আসে, দায় কার উপর বর্তায় এবং এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তার উপর কতটা পড়ে।